বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ডেইলি স্টার থেকে আমি প্রতিদিন একটি করে কলাম রিভিউ করি। উদ্দেশ্য হলো যাতে আপনারা নতুন কিছু শব্দ শিখতে পারেন, যেগুলো আপনাদের কাজে আসবে এবং আপনারা যাতে ভালো মানের ইংলিশ লিখতে পারেন। তো আজকে আমি একটা এডিটোরিয়াল ডেইলি স্টার থেকে আপনাদের সামনে রিভিউ করছি। প্রটেক্ট দ্য ইনভিজিবল ব্যাকবোন। প্রটেক্ট মানে রক্ষা করুন, আর ইনভিজিবল যেটা দেখা যায় না, আর ব্যাকবোন তো আমরা বুঝি যে মেরুদণ্ড। তাহলে এখানে বলছে যে প্রটেক্ট দ্য ইনভিজিবল ব্যাকবোন। আমি কলমটা আনতেছি এই জন্য। এই যে প্রটেক্ট রক্ষা করুন, দ্য ইনভিজিবল যেটা দেখা যায় না, ইনভিজিবল ব্যাকবোন। এখানে হলো ওই যে একটা ওয়ার্কিং ক্লাস আছে আমাদের, যারা হলো যে অনেক পরিশ্রম করে, লেবার শ্রেণী, তারা আসলে হলো আমাদের ব্যাকবোন। তো যাতে ওইটাকে আমরা রক্ষা করি, এটা একটা সেন্সিটিভ লেখা এবং আমার পড়ে ভালো লাগছে, কারণ রিভিউ করার আগে তো আমি একবার হইলো পড়তে হয় আমাকে। তো এরপর বলছি ইট ইজ হাই টাইম, এটা মানে চরম সময়, এটা খুবই গুরু, মানে এখন এটা করার দরকার। ইট ইজ হাই টাইম উই এনশিওর বেসিক রাইটস ইন দ্য ইনফর্মাল সেক্টর। ইট ইজ হাই টাইম মানে এখন এটা করার সময় আর কি। ইট ইজ হাই টাইম, যেমন ইট ইজ হাই টাইম টু রিপোর্ট বা ইট ইজ হাই টাইম টু মেক চেঞ্জ। তারপরে হয়তো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম টু প্রিভেন্ট দ্য ব্যাড থিংস। এইভাবে আমরা মানে যেটা এখনই করার দরকার আর কি। ইট ইজ হাই টাইম উই এনশিওরড, আমরা নিশ্চিত করেছি, দ্য বেসিক রাইটস ইন দ্য ইনফর্মাল সেক্টর। আমরা জানি ইনফর্মাল সেক্টর কোনটা, ওই যে যারা বুঝে না তাদেরকে বলছি। ফর্মাল সেক্টর হলো ওই যে যেখানে শ্রমিকদের একটা বেতন কাঠামো থাকে, তারপরে হলো একটা লেটার দেওয়া হয়, ইচ্ছা করলেই বের করে দেওয়া যায় না। আবার অনেক জায়গায় যেমন চায়ের দোকানে বা বিভিন্ন ছোটোখাটো ইন্ডাস্ট্রিতে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট দেয় না, ওই যে মুখের উপর তারা কাজ করে, ওই সেক্টরটাকে বলে ইনফর্মাল সেক্টর। যেমন ইনফর্মাল সেক্টর যেমন রিক্সা পুলার, তারপরে হলো যে গ্যারেজে যারা কাজ করে, বাসা বাড়িতে যারা কাজ করে, তারপর হলো যে দোকানে যারা কাজ করে, এই ধরনের, যেখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই এবং নির্দিষ্ট স্যালারি কাঠামো নাই, ইচ্ছা মতো বেতন দেয়, মন চাইলে দেয় আবার দেয় না, ওই সেক্টরটাকে বলে ইনফর্মাল সেক্টর। বাংলাদেশে আসলে হলো যে দেশটা কিন্তু বাঁচিয়ে রাখছে ওই ধরনের লেবার শ্রেণীরাই, যারা হলো গায়ে গতরে খেটে পরিশ্রম করে। বাংলাদেশের ইকোনমিক ইঞ্জিন, এটা গেছে কই, কলমটা তো দেখতেছি না, এই যে এখানে। বাংলাদেশের ইকোনমিক ইঞ্জিন রানস অন দ্য টায়ারলেস এফোর্ট। বাংলাদেশের ইকোনমিক ইঞ্জিনটা চলেই হলো যে টায়ারলেস এফোর্ট, বিরামহীন প্রচেষ্টার মাধ্যমে, অফ ওভার 7 crore ওয়ার্কার, প্রায় 7 কোটি ওয়ার্কার আছে। এটার পরে স্ট্যাগারিং মানে অনেক বড় পরিমাণ, যেটা এটাকে স্ট্যাগারিং বলে, যেমন স্ট্যাগারিং নাম্বার মানে যে সংখ্যাটা অনেক বড়, অথবা স্ট্যাগারিং ফিগার। আর এখানে দিচ্ছে স্ট্যাগারিং 85% অফ দেম। স্ট্যাগারিং বলছে কেন, মানে 85% অফ দেম, এটা তো একটা বিরাট অ্যামাউন্ট, এই জন্য বলছে স্ট্যাগারিং। তার স্ট্যাগারিং শব্দটা ইনশাল্লাহ আশা করি যে আপনারা ব্যবহার করতে পারবেন। স্ট্যাগারিং হলো যেমন স্ট্যাগারিং 85%, তো স্ট্যাগারিং নাম্বার এভাবে আমরা ব্যবহার করতে পারি। দ্য স্ট্যাগারিং হলো ওয়ার্কার, দ্য স্ট্যাগারিং হলো ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স, এভাবে বলতে পারি। স্ট্যাগারিং মানে সংখ্যায় অনেক বেশি, ইনফর্মাল সেক্টর ওয়ার্কার্স এভাবে বলতে পারি। এটা স্ট্যাগারিং 85% অফ দেম, তাদের 85%, নিয়ারলি 6 crore পিপল টয়েল, কাজ করে, টয়েল ইন দ্য শ্যাডো। তারা হলো যে মানে শ্যাডো হলো যে তারা হলো যে টয়েল ইন দ্য শ্যাডো, তাদের কাজটা হলো যে মানে অনেক বলে না শ্যাডো স্কুল, যেমন কোচিং সেন্টারগুলোকে আমরা শ্যাডো স্কুল বলি। এটা স্কুল নয়, স্কুলের পাশাপাশি চলে। তাহলে ওই ওয়ার্কফোর্সটা হলো, এটাকে বলা হয় টয়েল ইন দ্য শ্যাডো। তারা একটা ছায়ার মতো কাজ করে, হলো মূল সেক্টরের পাশাপাশি তারা একটা ছায়ার মতো কাজ করে, এই জন্য বলছে টয়েল ইন দ্য শ্যাডো।
তারপরে হলো দ্য বাস্ট, এটা হলো অনেক বড় একটা সেক্টর, আনরেগুলেটেড, এটার কোনো নিয়মকানুন নাই। আনরেগুলেটেড হইলে যেটা আগে বললাম যে এখানে কোনো নিয়মকানুন নাই, ইচ্ছা মতো শ্রমিকদের লাগায়, এটা মানে খুব একটা কন্ট্রোল সেক্টর নয়। আনরেগুলেটেড ওয়ার্ল্ড অফ ইনফর্মাল সেক্টর। এরপরে বলছে দিজ আর দ্য রিক্সা বলার উদাহরণ দিছে, টি ভেন্ডর যারা চা বিক্রি করে, লেবারার্স, তারপরে ডোমেস্টিক ওয়ার্কার্স, তারপরে সেলস পারসন অ্যান্ড পিপল এমপ্লয়েড ইন ফার্ম, যারা কৃষিকাজে কাজ করে, ক্যাটারিং, রেস্টুরেন্টে কাজ করে অথবা সাপ্লাইয়ের কাজ করে, ট্রান্সপোর্ট সেক্টর অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরেও করে। তো এই সেক্টরটা এটা একটা বিরাট বড় সেক্টর বাংলাদেশের জন্য কর্মের। দে আর দ্য ব্যাকবোন অফ আওয়ার ইকোনমি, তারা আমাদের ইকোনমির ব্যাকবোন, মানে মেরুদণ্ড। দেয়ার কন্ট্রিবিউশন কাম এট এ স্টিপ প্রাইস, একটা চড়া মূল্য দিতে হয়। স্টিপ হলে চড়া বা গভীর, এই যে স্টিপ বলে হলো চড়া, এখানে স্টিপ বলে চড়া বুঝাইছে, চড়া মূল্য, স্টিপ প্রাইস। আর স্টিপ নর্মালি হলো মানে গভীর বুঝায়, যেমন হলো দ্য স্টিপ ডেল, মানে হলো যে ডেলটা, উপত্যকাটা অনেক গভীর ছিল, স্টিপ। অথবা দ্য স্টিপ হলো ট্রেঞ্চ। তাইলে এই জায়গায় স্টিপ মানে চড়া। দে আর দ্য ব্যাকবোন অফ আর ইকোনমি, দেয়ার কন্ট্রিবিউশন কেম অ্যাট এ স্টিপ প্রাইস, একটা চড়া মূল্য তাদেরকে দিতে হয়। দেয়ার ওন ভালনারেবিলিটি, এবং তারা ভালনারেবল, তারা অরক্ষিত, মানে যে কোনো সময় চাকরি খায়া ফেলতে পারে। তারপরে হলো যে কোনো বাস বিচার না, ইচ্ছা করলেই একজনকে নিতে পারে, একজনকে আবার চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারে, এরকম। দিস ইনফর্মাল ওয়ার্কার্স, এই সকল ইনফর্মাল যে ওয়ার্কার আছে, লাইক ইভেন দ্য বেসিক প্রোটেকশন, তাদের কোনো প্রোটেকশন নাই। অ্যাফোর্ডেড, যেটা অ্যাফোর্ড করা হয়েছে বাই দ্য লেবার ল 2006, একটা লেবার ল হয়েছে, এটার মাধ্যমে তাদেরকে প্রোটেক্ট করা হয় নাই। হুইচ মিনস দে এসেনশিয়ালি হ্যাভ নো জব সিকিউরিটি, তাদের জব সিকিউরিটি নাই, ওয়ার্কআউট লিমিটও নাই, ইচ্ছা মতো মালিকরা কাজ করায়, ওয়ার্ক প্লেস সেফটি নাই, তারপরে হলো ওয়েজ স্ট্রাকচারও নাই, মানে তারা কোন ক্লাসের হলো যে কর্মচারী। ওয়ার্ক প্লেস ইনজুরি কম্পেনসেশন, অনেক সময় হলো যে ইনজুরি হলে কোনো কম্পেনসেশন বা ক্ষতিপূরণও নাই, রিহেবিলিটেশনও করে না, রিটায়ারমেন্ট বেনিফিট নাই, পেনশন নাই, ম্যাটারনিটি লিভ নাই। ইমাজিং ফেসিং ইনজুরি অন দ্য জব, এখানে বলছি ইমাজিন, কল্পনা করুন, ফেসিং ইনজুরি অন দ্য জবে যে হলো ইনজুরি ফেস করে উইথ নো কম্পেনসেশন, এখানে কোনো কম্পেনসেশন নেই, ওই জিনিসটা চিন্তা করেন আপনি, বলছে। আর লুজিং এ লাভড ওয়ান, একজনকে হারানো, উইথ নো সাপোর্ট ফর ইউর ফ্যামিলি, যে কাজ করতে যে ছাদ থেকে পুরা মরে গেছে, কোনো সাপোর্ট নাই, মানে উইথ লাভড ওয়ান, সে এই লোকটা হারাই গেছে, উইথ নো সাপোর্ট ফর ইউর ফ্যামিলি, তোমার পরিবারের জন্য কোনো সাপোর্ট নেই। আর বিং টার্মিনেটেড ফ্রম ইউর জব, অথবা জব থেকে টার্মিনেট মানে বাতিল করে দেওয়া হয়েছে, বিকজ দে আর প্রেগনেন্সির কারণে, ডিনাইড ম্যাটারনিটি লিভ, অনেক সময় ম্যাটারনিটি লিভ দেয় নট বেনিফিট। দিস আর দ্য হার্স রিয়েলিটিজ অফ মিলিয়ন, এরকম হাজার হাজার মানুষের হলো যে হার্স রিয়েলিটি দেশে আছে, স্ট্রাইকিংলি আহত করার মতো। The number of people in the informal sector, মানে লোকের সঙ্গে ইনফর্মাল সেক্টর হ্যাভ ইনক্রিজ বাই 26%, এটা 26% বাড়ছে সিন্স 2010 থেকে, এটা 3% বাড়ছে, অ্যাজ দ্য ডাটা ফ্রম দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে। এটা দিস গ্রো হ্যাজ বিন ফুয়েলড, এটা কেন এটা বাড়ছে, ফুয়েলড মানে হলো যে দিস গ্রোথ হ্যাভ বিন ফুয়েলড, কোন জিনিসটা হলো যে এটাকে জ্বালানি হিসেবে সরবরাহ করছে, মানে কোন জিনিসটা এটা বাড়ার পিছনে কাজ করছে। দিস গ্রোথ, এই বৃদ্ধিটা হ্যাজ বিন ফুয়েলড, এটার মূল কারণ হলো বাই এ ডিক্লাইন ইন ফর্মাল সেক্টর অপরচুনিটিস, ফর্মাল সেক্টরে জব অপরচুনিটিস কম, পুশিং মেনি পিপল টুয়ার্ডস ইনফর্মালিটি, এই জন্য অনেক লোক ইনফর্মাল সেক্টরে কাজ করে। ইন্টার্ন প্রিকেরিটি, এবং এর ফলে অনিশ্চয়তা দেখা দেয়, আমরা বলি প্রিকেরিয়ার জব, যে জবগুলোর নিশ্চয়তা নাই, প্রিকেরিয়ার জব, এখান থেকে এসে ইন্টার্ন প্রিকেরিটি, এবং এর ফলে এটা একটা অনিশ্চয়তার দিকে যায়। বাংলাদেশ জিডিপি অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম মে হ্যাভ গ্রোন, বাংলাদেশের জিডিপি এবং পার ক্যাপিটা ইনকাম হ্যাভ গ্রোন, এটা বাড়ছে ইন এন ইমপ্রেসিভ রেট, এটা বাড়ছে ওভার দ্য পাস্ট ডিকেড।
কত ডিগ্রিতে, বাট ইট হ্যাজ ক্লিয়ারলি ফেলড, এটা ব্যর্থ হয়েছে টু ব্রিং এনি মিনিংফুল চেঞ্জ টু ওয়ার্কার লিভস, কিন্তু যারা কর্মী তাদের জীবনে কোনো মিনিংফুল চেঞ্জ আসে না এর ফলে। As the country look to graduate out of the least developed countries, যেহেতু দেশ হলো যে লিস্ট ডেভেলপড কান্ট্রিতে গ্রাজুয়েট আউট হচ্ছে, মানে উন্নতি হচ্ছে এটা স্ট্যাটাস ইন 2026, ইট মাস্ট অ্যাড্রেস দ্য গ্লেয়ারিং লেক, ভয়াবহ যে লেকটা, মানে গ্লেয়ারিং লেক হলো যে 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 অভাবটা অনেক বেশি বড়, যেমন গ্লেয়ারিং এক্সাম্পল মানে জাজল্যমান যেটা, তো গ্লেয়ারিং লেক অফ দ্য রাইট অফ দ্য ইনফর্মাল সেক্টর, তাইলে এই যে ইনফর্মাল সেক্টরে যে তাদের যে করতে হবে, আর বেশি আর পারতেছি না, ধন্যবাদ।